This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, ঠিক রাত ৮টা আপনার সামনে ঠোঁটকাটা প্রত্যেক দিনের মতোই ১ ঘন্টা থাকবে। রাজ্য রাজনীতির সব কিছু আপনার সামনে। প্রথমে একটা ছবি দেখাবো আজ আপনাদের। আজ বসিরহাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার বৃষ্টি পড়ার ছবি। ছবিটা দেখুন। বৃষ্টি পড়ছে, তখন সভাস্থলে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি পৌঁছেছেন, ছাতা ধরা রয়েছে তার মাথায়। গতকাল তো রাতভর বৃষ্টি হয়েছে, আগামীকাল পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে হাওয়া অফিসের পূর্বাভাসও রয়েছে। আর বৃষ্টি মাথায় নিয়েই বসিরহাটে গেলেন তৃণমূল কংগ্রেসের নাম্বার 2 নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোটা সন্দেশখালী পর্বের পর এই প্রথম বসিরহাটে গেলেন, আর গিয়েই বললেন, আমি যখনই বসিরহাটে আসি তখনই বৃষ্টি হয়। নবজোয়ারের সময় এসেছিলাম, কোথাও কিছু নেই, হঠাৎ করে বৃষ্টি নেমে গেল। ঢোকার সময় বৃষ্টি মানে আগাম সূচনা, মামাটি মানুষের জয়। বৃষ্টি মানে সর্বশক্তিমানের আশীর্বাদ। বৃষ্টি মানে তৃণমূলের জয়, সময়ের অপেক্ষা। মমতা বন্দ্যোপাধ্যায়ও ঠিক এভাবেই বলেন না, বৃষ্টি তার জন্য শুভ। বসিরহাটে মঞ্চে যখন অভিষেক এই কথাগুলো বলছেন, তার একটু আগেই প্রায় 60 কিলোমিটার দূরে আগুন জ্বলেছে। তখন সেই ছবিটাও দেখাবো, দেখুন। টায়ারে আগুন লাগিয়ে প্রতিবাদ সন্দেশখালীর। না, এবার আর মহিলাদের সম্মানহানির অভিযোগে নয়, দুর্নীতির অভিযোগে। তার মানে সন্দেশখালী প্রতিবাদ করতে পিছপা হচ্ছে না আর। যে কোনো অভিযোগে সরব সন্দেশখালী। সন্দেশখালীর সাহস কি এত বেড়ে গেল যে পুলিশের উর্দিতে হাত দিতেও দুবার ভাবলো না? দেখাবো, সে ছবিও দেখাবো একটু পরেই। ভোটের আগে এই সবকটা ছবি নেহাতি কাকতালীয়। তৃণমূলের নাম্বার 2 রাজ্যের বিভিন্ন জায়গায় সভা করছেন, বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ছেন। আজ ছিল বসিরহাটে। বসিরহাটের সভা মানেই তো স্পেশাল। বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যেই তো এই সময়ের রাজ্য রাজনীতির হটস্পট সন্দেশখালী। সন্দেশখালীকে ইস্যু করছে বিজেপি। রাজ্যে এ পর্যন্ত 4টে সভা করেছেন প্রধানমন্ত্রী। সব সভার থিম সন্দেশখালী। প্রধানমন্ত্রী বারাসতের সভার পর সন্দেশখালীর মহিলাদের সঙ্গে কথাও বলেছেন। আজ কি জবাব দেন অভিষেক? সব নজর তো সেদিকেই ছিল। সকাল থেকে বসিরহাটের আকাশ মেঘলা, মাঝে মধ্যেই বৃষ্টি। 60 কিলোমিটার দূরের সন্দেশখালী কি আকাশকে আরো মেঘলা করে দিল? তৃণমূলের আকাশ। ছবিটা সন্দেশখালী 2 ব্লকের দুর্গামণ্ডপ পঞ্চায়েতের। সুখদোয়ানি এএফপি স্কুলের কাছে ড্রয়িং করে রাখা সরকারি প্রকল্পের ইট এক ঠিকাদার নিতে এলে বাধা দেন বিজেপি সমর্থকরা। তাদের অভিযোগ, 2 তৃণমূল নেতা দেবব্রত ভূঁইয়া ও সঞ্জীব আড়ি ওই ইট বিক্রি করে দিয়েছেন। খবর পেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যাওয়া ফেলে সুখদোয়ানি বাজারে ছোটেন দেবব্রত, সঞ্জীব। হাওয়া ক্রমশ গরম হচ্ছে দেখে একটি দোকানে ঢুকে পড়েন 2 তৃণমূল নেতা। ততক্ষণে ওসির নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী র্যাফ পৌঁছে গিয়েছে। বাইরে ভিড় ক্রমেই বাড়ছে, সামনে মহিলারা। রোষ আছড়ে পড়ে সঞ্জীব আড়ির বাইকের ওপর। শেষ পর্যন্ত বিডিও গিয়ে গ্রামের মানুষকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করেন। তৃণমূল নেতাদের দাবি, রাস্তা তৈরির জন্য ইট নিয়ে যাচ্ছিলেন ঠিকাদার। বিজেপি বাসিন্দাদের ভুল বুঝিয়ে উত্তেজনা ছড়িয়েছে। ঠিক তখনই প্রায় 60 কিলোমিটার দূরে বসিরহাটে জোর কদমে চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার প্রস্তুতি। তার মধ্যেই আগুন জ্বলল। এবার সন্দেশখালী দ্বীপেই শেয়ারা রাধানগর এলাকার জব কার্ড হোল্ডারদের অভিযোগ,
তারা কেউ 20 দিন, কেউ 30 দিন কাজ করেছেন। কিন্তু সুপারভাইজার বরুণ হালদার সবাই 100 দিন কাজ পেয়েছেন বলে সই করিয়ে নিয়ে টাকা তুলে নিয়েছেন। পাওনা টাকা নিতে কাটমানি দিতে হচ্ছে বলে অভিযোগ। জব কার্ড হোল্ডাররা বাড়ি গিয়ে সুপারভাইজারে দেখা না পেয়ে প্ল্যাকার্ড হাতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। বসিরহাটের জনসভায় অভিষেক বললেন, দুর্নীতির ব্যাপারে দল ও সরকারের জিরো টলারেন্স। তৃণমূল কংগ্রেস যদি মানুষের সাথে কেউ দুর্ব্যবহার করেছে, ন্যূনতম অভিযোগ পেয়ে খতিয়ে দেখে তার সত্যতা প্রমাণ হয়েছে, আমরা দলমত নির্বিশেষে আমাদের ব্যবস্থা, আমাদের রাজ্য সরকার, আমাদের পুলিশ প্রশাসন নিয়েছে। ধাক্কাধাক্কিতে পড়ে যাওয়া পুলিশ অফিসারকে তুলে ধুলো ঝেড়ে দিচ্ছেন স্থানীয়রাই। ন্যায্য পাওনার দাবিতে আগুন জ্বলছে। ছবিগুলো কি প্রতীকী? অত্যাচারের মুখে সিঁটিয়ে থাকা সন্দেশখালীর বদলে যাওয়ার ছবি। ভোটের প্রচার তো সবে শুরু হয়েছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্রে জয়ের ব্যবধান জানিয়ে দিলেন। বসিরহাটের কাছেও চাইলেন 4 লাখি গ্যারান্টি। ডায়মন্ড হারবার 1 তারিখ ভোট দেবে, বসিরহাটে 1 তারিখ ভোট দেবে। আমি 4 লক্ষর ব্যবধানে এদেরকে গ্যারেজ করবো, মান্ডিল করবো। 4 লক্ষের ব্যবধান। আপনাদের ব্যবধান 4 লাখ হবে তো? উনি যেখানে দাঁড়িয়ে আজকে মিটিং করলেন সেখানে 30,000-এর বেশি ভোটে বিজেপি লিড করবে সেই অ্যাসেম্বলি সেগমেন্টে। তিনি নিজের ডায়মন্ড হারবার কেন্দ্রে তার জয়কে ধরে রাখুন, তারপরে অন্য কথা বলবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল পশ্চিমবঙ্গে এই নির্বাচনে ডাবল ডিজিট পার করবে না। বসিরহাটের সভায় হঠাৎ অভিষেক বলে বসলেন তিনি রাজনীতি ছেড়ে দেবেন। না, চমকে যাবেন না। সঙ্গে যদি কিন্তু আছে। আবার একটা চ্যালেঞ্জ শুনুন। নেতারা বলছে বাধ্য হয়ে যে আমরা ক্ষমতা এলে 1,000 টাকা লক্ষ্মীর ভান্ডার 3,000 করব। আমি বিজেপির নেতাদের আর একটা চ্যালেঞ্জ করবো। এমনিতেও চ্যালেঞ্জ নেওয়ার বুকের পাটা নেই। এক বাপের বেটা হলে আমার চ্যালেঞ্জ নিত, সেই বুকে পাটা নেই, সেই ক্ষমতা নেই। আর একটা চ্যালেঞ্জ দিচ্ছি এই মঞ্চ থেকে। কি চ্যালেঞ্জ? 17টা রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে। একটা রাজ্যে যদি 3,000 টাকা লক্ষ্মীর ভান্ডারেরা দিতে পারে, আমি রাজনীতি করবো না, অবসম্ভব। আবার একটা চ্যালেঞ্জ করে দেখা। পকেটে ঢুকিয়ে হাত, তোর বাপকে ডাক। আমার ওখানে গিয়ে বলছিল তোর বাপকে ডাক। আমার বাড়ির কাছে গিয়ে বলছিল এই ভাইপো 5 কিলোমিটার আগে এরকম করে একটা হাত ঢোকায় পকেটে, যে বলছে তোর বাপকে ডাক। এখন সব সিট হেরেছে, আবার লোকসভায় হারাবো। লক্ষ্য গোটা রাজ্যের সকলের কি ছিল? তারা অভিষেকের মুখে কি সন্দেশখালীর কথা শুনবেন? বসিরহাটের সভায় সন্দেশখালীর কথায় ঢুকলেন অভিষেক। বারাসতের সভায় প্রধানমন্ত্রীর কথার জবাব দিতে চাইলেন। বললেন ইডি সিবিআই নয়, শেখ শাহজাহানকে ধরেছে পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। বিরোধীরা খোঁচা দিল, ইডির ওপর হামলার কতদিন পর? ইডির ওপর হামলার তদন্ত সিবিআই করছে। নারী নির্যাতন, জমি চুরি সহ অন্যান্য অভিযোগ এখনো রাজ্য পুলিশের হাতেই। তবু অভিষেক প্রশ্ন তুললেন, গণধর্ষণে অভিযুক্ত শিবু উত্তমকে কেন হেফাজতে চায়নি সিবিআই? না জেনে নাকি ইচ্ছাকৃত? নরম বিনীত নয়, সন্দেশখালী ইস্যুতে শাসকের সুর চড়া। राज्य सरकार तो चाहती नहीं थी कि संदेशखाली का गुनहगार कभी गिरफ्तार हो, लेकिन ये तो बंगाल की नारी शक्ति दुर्गा बनकर खड़ी हो गई। शेख शाहजहान के सीबीआई ईडी अरेस्ट করেনি, মমতা ব্যানার্জির পুলিশ অ্যারেস্ট করেছে। সেটাও তো কোর্ট কাচারি হয়েছে। সুদীপ্ত সেনকে ইডি সিবিআই অ্যারেস্ট করেনি, মমতা ব্যানার্জির পুলিশ অ্যারেস্ট করেছে। পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিসভা থেকে বার করে দলীয় ব্যবস্থা অন্য কোনো দল নয়, তৃণমূল কংগ্রেস দিয়েছে। আপনি দেখান তো সিপিএম 34 বছর ক্ষমতায় ছিল, একটা সিপিএম এর নেতা অ্যারেস্ট হয়েছে? আপনি দেখান বিজেপি প্রায় 17টা রাজ্যে ক্ষমতায়, বিজেপির একটা নেতা অ্যারেস্ট হয়েছে?
জামাই আদর করে যাদের কোলে বসিয়ে রেখেছে লুকিয়ে, তাদের ইডি সিবিআই খুঁজে পাবে কি করে? শাহজাহানকে তো দিন ক্ষণ নক্ষত্র দেখে একদম ওই বিশুদ্ধ সিদ্ধান্ত, সরকারি পঞ্জিকা, ওইটা দেখে তারপরে গ্রেপ্তার করা হয়েছে। যবে থেকে শেখ শাহজাহানকে সিবিআই নিজেদের হেফাজতে নিয়েছে, কোন রাজনৈতিক দলের নেতা কর্মীরা আর সন্দেশখালিতে যাচ্ছে না। কেন? তার মানে আপনাদের উদ্দেশ্য কি ছিল? যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করো, যাদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ রয়েছে। আপনারা সেই উত্তম সরকার আর সেই শিবু হাজরাকে কেন গ্রেপ্তার করছেন না, কেন হেফাজতে নিচ্ছেন না? কেন? আজকে হয়তো আমি বলে দিলাম, এবার 4 দিন পরে হেফাজতে চাইতে পারেন। গুণের আধার ইপসেন্ট বাউন্স তো জিন্দা হয় না। কোন সরকার বা প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা এমপি এমএলএ কি কোনো দলের হয়? রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষা বলছে না, হয় না। ভোটে বিভিন্ন দল লড়াই করে, কেউ জেতেন, কেউ হারেন। কোনো দল সরকার তৈরি করে, কেউ প্রধানমন্ত্রী হন, কেউ মুখ্যমন্ত্রী হন, কেউ এমপি হন, কেউ এমএলএ। তারপর তারা সবার প্রতিনিধি হন, জনপ্রতিনিধি। তারা সকলের জন্য নির্বাচিত জনপ্রতিনিধি, জনতার প্রতিনিধি। বিরোধী ভোটারদের অবজ্ঞা করতে পারেন না কোনো জনপ্রতিনিধি, অবজ্ঞা করতে পারে না কোনো সরকার। কিন্তু এখন তো নেতারা আপন খেয়ালে নিজেদের মতো নতুন নতুন থিওরি লিখছেন, তাই না? বসিরহাটে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, তৃণমূলকে ভোট দিলেই শুধু দিদির গ্যারান্টি পাওয়া যাবে। একটা ভোটার যে পঞ্চায়েত থেকে যে যেখানে বাংলার মানুষের এই লড়াইয়ের সাথে থাকবেন, তৃণমূলকে সমর্থন করবে, আমি আপনাদের কথা দিচ্ছি 31শে ডিসেম্বরের মধ্যে বাড়ির বিকল্প টাকার ব্যবস্থা করে প্রথম ইনস্টলমেন্ট 31শে ডিসেম্বর 2024-এর মধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে। দিদির গ্যারান্টি। ঘর বাড়ির জন্য কোনো বিজেপি নেতার কাছে আবেদন নিবেদন করবেন না, তৃণমূলের পাশে থাকুন। যে পঞ্চায়েত থেকে আপনারা বাংলার জন্য লড়াই করে বাংলার হাত শক্তিশালী করবে, সেই পঞ্চায়েতের যারা বাড়ির জন্য অ্যাপ্লাই করেছে, আগামী 6 মাসের মধ্যে, এই বছরের ডিসেম্বরের মধ্যে প্রথম ইনস্টলমেন্টের ব্যবস্থা আমাদের সরকার করবে। আপনি বলছেন যে তৃণমূল কংগ্রেসের সাথে থাকবে, বাংলার সাথে থাকবে, তার জীবনের গ্যারেন্টি মমতা বন্দ্যোপাধ্যায়। আর যে বিজেপির সাথে থাকবে, সে বহিরাগতদের গ্যারেন্টি। ভোটের সময় আসবে, ডেলি প্যাসেঞ্জারি করবে, আর ভোট হলে টাটা বাই বাই, গল্প শেষ। শীর্ষ নেতারা যেমন যেমন বলবেন, নিচের তলার নেতারা তেমন তেমন শিখবেন। শুনুন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল কি বললেন আজ। যদি এবার এখান থেকে ভোট না আসে, এবার আমি একদম ক্লিয়ার কাট বলছি, যাতে মিডিয়া থাক, যে থাক, আই ডোন্ট কেয়ার। যদি এবার এখান থেকে যদি দেখি যে তৃণমূল লিড পায়নি, তাহলে সত্যি মাসি, আমি তোমাদের কেন, আমরা কেউই আর অভিযোগ শুনতে আসবো না। বাস্তব কথা একদম বলে যাচ্ছি, কোনো অভিযোগ শুনতে আমাদের কেউ আসবে না। তোমরা বিজেপির সঙ্গে বুঝে নেবে, কারণ এখানে বারবার বিজেপি জিতবে আর আমরা কাজ করব, এটা হতে পারে না। যে যে অঞ্চলগুলোতে বিজেপি লিড পাবে সেই অঞ্চলগুলো লিস্ট করে রাখবে, আর যেখানে তৃণমূল লিড পাবে সেই বুথগুলো লিস্ট করে রাখবে। আমরা যেখানে তৃণমূল লিড পাবে, আমি সেখানে জান দিয়ে রাতের অন্ধকারও কথা শুনতে যেখানে তৃণমূল লিড পাবে না, সেখানে আমি তো দূরস্থ, আমার কোনো কর্মীদের কম যেতে দেবো না। ভাববেন না সুজাতা এসব চুপি চুপি বলেছেন, শুনলেন তো? বললেন মিডিয়া থাকলে থাক, আই ডোন্ট কেয়ার। পরে মিডিয়ার ক্যামেরার সামনে অবশ্য আরো বিশদ ব্যাখ্যা দিয়েছেন। আর একদম ওপেন মিডিয়ার সামনে, পাবলিকের সামনে বলতে কোনো ভয় নেই। আমি দলের সৈনিক, ঠিক আছে? দল আমাকে প্রার্থী করেছে, তাই আমার দল যে বুথে লিড পাবে, সেখানে আমি একজন নারী হয়েও আমি রাতের অন্ধকারে হোক দিনে হোক জীবন বাজি রেখে জান লড়িয়ে সেই অঞ্চলে মানুষের পাশে থাকবো। কিন্তু যে অঞ্চল বুথ থেকে আমার দল লিড পাবে না, সত্যি সেখানে আসার আগে 10 বার ভাববো যে সেখানে আর যাবো কি না। কারণ মমতাদি শুধু দিয়েই যাবে আর বিনিময়ে ধোকা খাবে, এটা আমি তৃণমূলের সৈনিক হিসেবে মানবো না। ভোট না দেওয়া ধোকা নাকি?
সবার স্বাধীনতা আছে সব ভোটারের, যাকে ইচ্ছা ভোট দেওয়ার। পছন্দসই না হলে তা ধোঁকা দেওয়া। সুজাতার বয়স 36-37, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বয়সও ওরকমই। সুভাষ সরকার বিজেপির, তার বয়স 70। মানে অভিষেক সুজাতার বয়স যোগ করলে যা হয় মোটামুটি তার কাছাকাছি। বয়সের ভারের মতো পদের ধারেও তো তিনি অনেক এগিয়ে। অভিষেক এমপি, সুজাতা তো প্রার্থী লোকসভার, আর সুভাষবাবু তো কেন্দ্রের মন্ত্রী। আরে তিনিও তো একই কথা বলছেন। আজকের রাজনীতি, রাষ্ট্রবিজ্ঞানের সমস্ত নিয়মকানুন নিজেদের মতো করে বদলে নিয়ে ভোটের উৎসবে মাতছে নাকি? আরো বেশি করে লিড দেওয়ার চেষ্টা করো। যে সমস্ত বুথে বেশি করে লিড হবে সেখানে আগামী 2024-এ যে নতুন লোকসভা হবে তাতে আমি বেশি করে লোকাল এরিয়া ডেভেলপমেন্টের ফান্ড অনুমোদন করব, এটা নিশ্চিত। এটা আরেকটা আলাদা ইনসেন্টিভ। যারা যত বেশি লিড দেবে তাদের কাছে লোকাল এরিয়া ডেভেলপমেন্টের কাজে অর্থ বরাদ্দ বেশি হবে। কি বলবেন, একটাই কথা বলা যায়, সবার জন্য বাহ ওস্তাদ। তবে অভিষেক আজ স্বস্তিও পেয়েছেন। কয়লা পাচার মামলায় সুপ্রিম স্বস্তি মিলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ভোট মরশুমে অভিষেককে দিল্লিতে তলব করতে পারবে না ইডি। ইডি সমনের বিরোধিতায় শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের নাম্বার 2 ডায়মন্ড হারবারের বিদায়ী সাংসদ। স্বস্তি মিলল সেখানেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের এলাকার যেমন প্রচার, তথাপি অন্যান্য যে 41 জন ক্যান্ডিডেট তার প্রচারে তিনি ব্যস্ত। তার আইনজীবী যেরকম বলেছে সেটা দেখেছে। তদন্ত তো বন্ধ হয়ে যায়নি, মামলা খারিজ করে দেয়নি। দিল্লিতে ডেকে দিল্লির লাড্ডু খাওয়াতে পারবে না। দীর্ঘদিন ধরে কয়লা পাচার মামলায় ইডির নজরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কলকাতার পাশাপাশি দিল্লিতে একাধিকবার হাজিরা দিয়েছেন অভিষেক। ভোটের সময় ইডি তলব করলে হাজিরা দেওয়া সমস্যা, আর সেই কারণেই ইডির সমনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিষেকের আইনজীবী কপিল সিব্বল। আর্জি কি ছিল? 1 জুন ডায়মন্ড হারবার কেন্দ্রে ভোট, তাই আপাতত অভিষেককে যেন দিল্লিতে না ডাকা হয়। তিনি ডায়মন্ড হারবারের প্রার্থী। আর্জিতে সায় দিয়েছে সুপ্রিম কোর্ট। কোঅপারেট করেছেন ইডির সঙ্গে, সেটা কিন্তু আজকে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল যারা ইডির বিহাফে আজকে সুপ্রিম কোর্টে অ্যাপিয়ার করেছেন তারাও স্বীকার করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায় কোঅপারেট করেছেন। ফলে সুপ্রিম কোর্টের অবজারভেশনে যে এতে তাড়াহুড়োর আর কোনো কারণ নেই। স্বস্তি তো বটেই, কিন্তু স্বস্তি কি সম্পূর্ণ? দিল্লিতে ডাকা যাবে না, কলকাতায় তো ডাকা যাবে, সেই সুরক্ষা কবচ তো দেয়নি আদালত। জল ভরা তাল চাষ নিয়ে ইডি সিবিআই উপস্থিত থাকবে, দপ্তরেও ডেকে পাঠাতে পারে, বাড়িতেও যেতে পারে, সেখানে কোনো বাধা নেই। যার নাম বলছেন তিনি তো আর শুধু কয়লাতে নেই, তিনি বহু গুণে গুণান্বিত, গুণের আধার। লিপস এন্ড বাউন্স তো জিন্দা হয় না। সিবিআই ইডির হাতে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং বিজেপির বিরুদ্ধে যে অপোজিশন পার্টিগুলো আছে সকলেই হেনস্থার শিকার। এটা দিনের আলোর মতো পরিষ্কার, নতুন করে এটার সঙ্গে আর কিছু যুক্ত করার নেই। তবে হ্যাঁ, আদালত বলেছে অভিষেকের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করা যাবে না। তবে রক্ষা কবচ নিয়ে অলরেডি বিজেপির সুকান্ত শুভেন্দুরা প্রশ্ন তুলতে শুরু করলেন। ডিএ মামলার শুনানি হচ্ছে না, দিনের পর দিন ডিএ মামলা পিছিয়ে যাচ্ছে এই সুপ্রিম কোর্টেই। অথচ এই সুপ্রিম কোর্টে যখন কপিল সিব্বলের মতো উকিল বাবুরা অভিষেকের মতো চোরেদের কেস নিয়ে যাচ্ছে, ফটাফট শুনানি হয়ে যাচ্ছে, আবার স্টে অর্ডারও হয়ে যাচ্ছে। প্রতিদিন ইলেকটোরাল বন্ড নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু এই চোরেদের কোনো শাস্তির ব্যাপারে সুপ্রিম কোর্ট ব্যবস্থা করছে। সুকান্ত বাবুর কথার মর্মার্থ বুঝলেন তো? আদালতে আস্থা আছে তো। চলুন এবার গার্ডেন রিচের কথায় আসি। 10-10টা মৃত্যু চলবে তো, এটাও তো ইস্যু ভোটের আগে, তাই না? আতঙ্কের আরেক নাম তো এখনো গার্ডেন রিচ। এতগুলো প্রাণ, বেআইনি নির্মাণ কাজের রমরমা আরও একবার চোখের সামনে। কিন্তু এর কোনো কিছুই কি চোখের আড়ালে হচ্ছিল? এমন কোথাও হচ্ছিল যা চোখে পড়ছিল না? উত্তর না, সবটাই দিনে দুপুরে চোখের সামনে, কিন্তু কেউ দেখেননি।
আইন কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে হয়েছে, কেউ দেখতে পাননি। প্রশাসন কি করছিল? পুরসভা চোখ বন্ধ ছিল? 10খানা প্রাণ যাওয়ার ধাক্কায় ঘুম কি ভাঙলো? তবে দায় কে নেবে, এটাই লাখ টাকার প্রশ্ন। দায় নিতে ঘোর অরুচি, তাই তো খোদ মেয়র বেআইনি কাজ কারবারের কথা স্বীকার করেও, দুঃখ প্রকাশ করেও দায় বাম আমলের ঘাড়ে চাপিয়েছিলেন গতকাল, গত পরশু। তারপর পুরো আধিকারিকরা গার্ডেন ব্রিজের বিপর্যয়ের পর প্রথমবার বিল্ডিং বিভাগের সব আধিকারিক এবং ইঞ্জিনিয়ারদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিলেন মেয়র ফিরহাদ হাকিম। কলকাতা পুর নিগমের সেই বৈঠকেই একেবারে অগ্নিশর্মা তিনি। জোর ধমক দিলেন 15 নম্বর বড়র ইঞ্জিনিয়ারকে। কি বললেন জানেন? হয় আপনি অপদার্থ, না হলে চোর, বললেন ইঞ্জিনিয়ারকে। শেষ নয় এখানে, শুনতে হয় আরো কড়া কথা। বড় 15 বিল্ডিং বিভাগের যে আধিকারিকদের শোকজ করা হয়েছে, তাদের মধ্যে একজনকে সেই বৈঠকের মধ্যে উঠে দাঁড়াতে বলেন মেয়র নিজে। তিনি সরাসরি প্রশ্ন করেন কেন তিনি কোনো ব্যবস্থা নিলেন না। হয় তিনি অপদার্থ অথবা তিনি চোর, কারণ তার গাফিলতি ও ত্রুটির জন্য কলকাতার মেয়রকে চোর বলা হচ্ছে, যা তিনি মেনে নেবেন না বলেও তিনি আজ বৈঠকে রীতিমতো ভৎসনা করেন ওই আধিকারিককে। তার মানে মোদ্দা কথাটা হলো, যত দোষ ওই আধিকারিক ঘোষদের, ওপরওয়ালারা তারা। দেখুন মেয়র আর কি কি কড়া কড়া নির্দেশনামা জারি করেছেন। অনেক হয়েছে, কোনো রাজনৈতিক নেতা হোক বা প্রভাবশালী ব্যক্তি কারোর কাছে মাথা নত করবেন না, নির্দেশ দিয়েছেন মেয়র। আমি নিজে বললেও কোনো বেআইনি নির্মাণকে অনুমোদন দেবেন না, কোনো কেউ কেটার কাছে মাথা নোয়াবেন না। অফিসারদের বললেন ফিরহাদ হাকিম, যদি কোনো নির্মাণ বেআইনি হয়ে থাকে সেটিকে দ্রুত ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন। কোনো নির্দেশের অপেক্ষা থাকতে হবে না বলেছেন মেয়র। বেআইনি নির্মাণ নিয়ে আর কোনো টালবাহানা চলবে না, তিনি মেনে নেবেন না, সাফ বলেছেন। অর্থাৎ কড়া নির্দেশ তো হলো, কাজের কাজ হবে তো। এদিকে তো আপামর বিরোধী শিবির ফিরহাদ হাকিমকেই নিশানায় রেখেছে। এই যে মানুষগুলোর মৃত্যু হয়েছে, তার জন্য যদি কেউ দায়ী থাকে, তার নাম মেয়র ফিরহাদ হাকিম। এর জন্য এর দায়িত্ব ফিরহাদ হাকিমকে নিতে হবে। মৃত্যুর দায় কার? বেআইনি বাড়ি জানতেন না? বলুন, আপনার কাউন্সিলর নিজের অস্টিন মার্টিন চড়তে গিয়ে এতগুলো মানুষকে চাপা দিয়ে মেরেছে। ভদ্রতা থাকলে, নৈতিকতা থাকলে তার এখনই পদ থাকা উচিত ছিল। আর বাংলার মুখ্যমন্ত্রী উচিত ছিল ঘাড় ধরে মেয়রের পদ থেকে নামিয়ে গ্রেপ্তার করে জেলে ভরে দেওয়া। আক্রমণের বহর দেখলেন তো? এদিনও রাজ্যের বিরোধী দলনেতা চাঁচা ছোলা আক্রমণ করেছেন। টার্গেট 1 ফিরহাদ হাকিম। ওটা বন্দরের বিধায়কের টাকা, যিনি মেয়র আর মন্ত্রী, যিনি উলবেড়িয়াতে 50 কোটি টাকা দিয়ে ফার্ম হাউস বানিয়েছেন নিজের মেয়ের নামে। সমাজদার কা তো ইশারাই কাফি হয় না, টাকাটাও ওর। দেখুন, বিরোধীদের কাজ সরকারের সমালোচনা করা, তারা করছেন, শুনলেন। কিন্তু শুধু বাম, বিজেপি, কংগ্রেস এসব বলছে, এটা ভাবলে আপনি ভুল ভাবছেন। শাসক দলের অন্দরেও ওই ছোট লালবাড়ির দিকে আঙুল উঠছে। বেআইনি নির্মাণ, মুখ পুড়েছে প্রশাসনের, দলের অন্দর থেকে আওয়াজ উঠছে। মুখ্যমন্ত্রী নিজে মেনেছেন বেআইনি বাড়িঘরের কমতি নেই শহরে। তৃণমূলের নেতারাও সেই লাইনেই তো কথা বলছেন, শুনুন। মধ্যে হচ্ছে না? হ্যাঁ হচ্ছে, বেলেঘাটা হচ্ছে, বড় বাজারে হচ্ছে, সেন্ট্রাল কলকাতা হচ্ছে, তপসিয়া হচ্ছে, সব জায়গায় পিকনিক গার্ডেন হচ্ছে, সব জায়গায় হচ্ছে। হ্যাঁ, এখনও আমাদের সময় অনেক জায়গায় যেরকম হয়েছে, আমি তো অস্বীকার আমরা করতে পারি না। রাত্রের অন্ধকারে অসাধু প্রমোটার আছে, ল্যান্ড গ্র্যাবার আছে, তারা করেছে। বুঝলেন, শাসক দলের কাউন্সিলর, শাসক দলের মন্ত্রী, তারাই এসব বলছেন। এরপরও বিরোধীরা মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে রাখবেন না। জাভেদ খানকে অনুরোধ করব, তিনি তার ওয়ার্ড এবং তার পার্শ্ববর্তী দুটো ওয়ার্ডে একটি আইনি বাড়ির ছবি তুলে তার সামনে দাঁড়িয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করুন। এই চ্যালেঞ্জ যদি জাভেদ খান অ্যাকসেপ্ট করেন যে তার বিধানসভার 2-3 ওয়ার্ড, বিশেষ করে তার ওয়ার্ডে একটি
আইনি বাড়ি আছে এবং সেই বাড়ির সামনে দাঁড়িয়ে তিনি যদি পোস্ট করতে পারেন, জাভেদ খানের মুখে কথা মানায়। যিনি অত্যন্ত দক্ষ মানুষ, অভিজ্ঞ মানুষ, পুরসভার প্রশাসনে দীর্ঘদিন ধরে কাজ করেছেন, তার অভিজ্ঞতা থেকে যদি কোনো কথা তিনি বলে থাকেন, আমি তার বিরোধিতা করতে যাব না। কখনো বাম আমল, কখনো আধিকারিক, আর সবার ওপরে মানবিকতা। এটাই কি বেআইনি নিয়ম কানুনকে বাগে আনতে পারছে না? কথায় বলে দ্য বাক স্টপস হিয়ার, আর এখানে তো সব বিতর্ক গিয়ে থামছে ওখানেই, তাই না?